বাধার কিছু কথা বলেছিলাম যে কারা কারা বাধা দেয় আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে। এমত অবস্থায় আমাদের সাবজেক্টের ভেতরে পরিবহন লাইনে মানে সব জায়গায় এরা আসে। এখন পরিবহন লাইনে কীভাবে থাকে তাদের উপস্থিতিটা বুঝতে হবে। বোঝার পরে আমাদের যে সমস্ত ব্যাঘাতগুলো সৃষ্টি করে সেই ব্যাঘাতগুলোর রেজাল্ট স্বরূপ টেকনোলজিক্যাল ভাষায় কয়েকটা কান নির্ণয় করতে পারা বা শেখা, এটাই হচ্ছে লাইনের ধরন, প্রকৃতি বা চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান অর্জন। তো এই মতো অবস্থায় TD2 আলোচনায় আমরা যেখান থেকে শুরু করবো আর কি, সেটা হচ্ছে TD1 এর শেষের পর। TD1 এ আমরা বলেছিলাম স্বল্প দৈর্ঘ্য পরিবহন লাইন 80 কিলোমিটার দৈর্ঘ্য। আসলে পরিবহন লাইনটাকে চিনতে হবে যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনের জন্য কি থাকি। আমরা তিনটা ফেজ হোক বা একাধিক ফেজ হোক তাকে একটা লাইন বিবেচনা করবো। সেই একটা লাইনে এটা যাওয়া লাইন, এটা ফিরে আসা লাইন। বোঝা গেল কথা? এই যাওয়া আর ফিরে আসা লাইনে একটা দৈর্ঘ্যের উপরে তার এই বাধাগুলো একটা মোট মান আমরা হিসাব করব। সেই মোট মান কি এইভাবে দেখালাম। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স বলতে কি বুঝবো, যে যেটুকু দূরত্ব পর্যন্ত আমি হিসাব নিকাশ করব সেই মোট দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স। কথাগুলো ক্লিয়ার করো, কিন্তু আগে বুঝে নেবা জিনিসটা। তাহলে এটা হলো রেজিস্ট্যান্স। এর দুই প্রান্ত মানে একটা প্রান্তর নাম আমরা বলেছিলাম প্রেরণ প্রান্ত। বোঝার সহজ সুবিধা কি, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই জায়গা। আর একটা হচ্ছে গ্রহণ প্রান্ত। এটা বলতে কি, লোড পরিচালনার জন্য আমরা যে প্রান্তটা বিবেচনা করব সেটা। তাহলে এই দুই প্রান্তের মধ্যবর্তী যে ডিসটেন্স, সেটাই আমাদের দৈর্ঘ্য হিসাবে বিবেচিত হবে। তাহলে সে যে দৈর্ঘ্যই হোক, আমি এখানে লিখেছিলাম যেমন পূর্বের ন্যায় 80 কিলোমিটার রেঞ্জ, অর্থাৎ 80 কিলোমিটার পর্যন্ত যে দৈর্ঘ্যই থাক, তাহলে যে দৈর্ঘ্যই থাক, যতটুকুই থাক, এরা কিন্তু থাকবে, এরা বাদ যাবে না কেউ। কারণ এদের নেচার ক্যারেক্টার যা বলছে তাতে এদের উপস্থিতি থাকবেই জন্মলগ্ন থেকে। যেমন রেজিস্ট্যান্স থাকবে, আমি বলেছিলাম ফ্রিকোয়েন্সির জন্য কি থাকবে, এটা থাকবে। ফ্রিকোয়েন্সি থাকলে এটাও থাকবে। তাহলে আমার একটা দেখিয়েছে, আর একটা কি হবে, থাকার ব্যবস্থাপনা। এই একটা, এটা ইন্ডাক্ট্যান্স থেকে একবারে, যেহেতু এটাও বাধা লিখেছি, তাহলে একই ডাটাকে করার জন্য এটাকেও বাধাই দিলাম, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর একটা হচ্ছে কি, রেজিস্ট্যান্স। এইবার থাকলো কি আর একটা ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সের ঠিক সূত্রপাতটা ওরা বলে যে পাশাপাশি দুইটি পরিবাহী মাঝে যদি কোনো অপরিবাহী থাকে তাহলে সেখানে ক্যাপাসিট্যান্স ডেভেলপ হবে। এইবার দেখো, আমাদের তারগুলো যখন এইভাবে চলে যায়, তাই না, মনে করছি 3 ফেজ টাওয়ারের 2 মাথায়, আর নিচে আছে কি আমার গ্রাউন্ডে। তাহলে এখানে দেখো 2 রকমের ক্যাপাসিট্যান্স হবে, এটা পরিবাহী, এটা পরিবাহী। তাহলে এখানে ক্যাপাসিট্যান্স হবে, এটা পরিবাহী, এটা পরিবাহী, এখানে ক্যাপাসিট্যান্স হবে। এটা পরিবাহী, এটা পরিবাহী, এখানেও ক্যাপাসিট্যান্স হবে। আবার এটার সাথে মাটির মধ্যেও কিন্তু আবার একটা ক্যাপাসিট্যান্স হবে। এই সব ক্যাপাসিট্যান্স গুলোকে এক জায়গায় করে আমি এখন বিভিন্ন জায়গা বসাইতে পারি। এভাবে বসাইতে পারি, এভাবে বসাইতে পারি, এভাবে বসাইতে পারি। একাধিক জায়গায় আমি ক্যাপাসিট্যান্সের উপস্থিতি বসাতে পারবো। তাহলে ক্যাপাসিট্যান্সটা বসছে কিভাবে, এটা বোঝা গেছে সে যেখানেই বসুক না কেন বসার উপস্থিতিটা হচ্ছে তার এই ধরনের, মানে প্যারালালে রাখতে হবে হচ্ছে ক্যাপাসিট্যান্সের উপস্থিতিটা। আর সিরিজে থাকবে কে, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এবার কেন প্যারালালে, তার
সৃষ্টি রহস্য বলছে প্যারালালের কথা। আর একটা জিনিস কি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের গাণিতিক প্রতিপাদন যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কতদিন দেখেছিলাম 2πfl। দেখো ফ্রিকোয়েন্সির সাথে সে সমানুপাতিক হলো। আর এক্সিটা কি কি হয়েছিল 1/। তাহলে দেখো তাদের জন্মটাই হচ্ছে উল্টা প্রকৃতির, এ হচ্ছে সমানুপাতিক, এ হচ্ছে ব্যস্তানুপাতিক, একে অপরের উল্টা না। ও হচ্ছে সিরিজ, এ হচ্ছে প্যারালাল। বোঝা গেল কথা? এখন বিষয়টা হচ্ছে যে এই এদের নিয়ে হিসাব করতে হবে। হিসাব করাটা কি, এরা কত বাধা দিচ্ছে আমাদের টেকনোলজি। একটা জিনিস সবসময় মাথায় রেখো, বাধা কিন্তু আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাধা সম্বন্ধে যে যত সুন্দর ধারণা নিতে পারবে, সে কিন্তু অন্যান্য রাশিমালা প্রতিপাদন বা নির্ণয়ের ক্ষেত্রে সে সুবিধা পাবে। আর বাধার ক্ষেত্রে যদি তার খারাপ ধারণা থাকে, তাহলে অন্য উপকারণাদি নির্ণয়ের ক্ষেত্রে সে দ্বিধা সংকোচে পড়ে যাবে, যে না জানি কিভাবে কি হচ্ছে ইত্যাদি। তো যাই হোক, কথা আমরা অনেক বলবো, যেহেতু আমাদের সামনে আগাতে হবে, এই লক্ষ্যে আমি একটু আবার ফিরে যাচ্ছি। তাহলে পরিবহন লাইনে এই তিনটা বাধা কে কিভাবে থাকবে সেটা তো ক্লিয়ার হয়েছে কিনা? আর এইগুলো হচ্ছে সবগুলোর একক, মানে একত্রে মান করবো আমরা একটু পরে, আলাদা আলাদা করে করবো না, সবগুলোকে একত্রে করে ফেলবো। যেমন আমি বলেছিলাম, প্রেরণ আর গ্রহণ প্রান্তের মোট যে দৈর্ঘ্য আছে, সেই মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স, মোট দৈর্ঘ্যের মোট ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মোট দৈর্ঘ্যের মোট ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এই কথা ক্লিয়ার হলো? এখন এই তিনটার হিসাবে মান প্রাপ্ত মানসমূহ যদি বিশ্লেষণ করা যায়, এই স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে এদের মানটা খুব ক্ষীণ থাকে বা হয়। কাদের মানটা? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানটা 80 কিলোমিটার রেঞ্জের ভেতরে, মানে গ্রহণযোগ্য মান না, মানে খুব মাইনর ভ্যালু, যার জন্যে ওই বাধাটা তেমন জোরালো ভূমিকা রাখে না। বিধায় আমরা স্বল্প দৈর্ঘ্যে এই ক্যাপাসিটেন্সের উপস্থিতি হিসাবে নিয়ে আসি। এইগুলো যে কথাগুলো বলছি, এটা আবার পুনরাবৃত্তি ঘটাবে। TD1 সাবজেক্টে দেখবা যে বিষয়টাই বলা আছে, যে আসলেই তো ক্যাপাসিটেন্সের হিসাব ওখানে করা হয়নি। ব্যাখ্যাটা বললাম যে স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে এই ক্যাপাসিটেন্সের যে মানটা নির্ণীত হয় বা পাওয়া যায়, সেটা প্রভাব ফেলার মতো তেমন বড় কোনো মান নয়, যার জন্য আমরা হিসাব নিকাশে এটাকে নিয়ে আসি স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে। কি বোঝা গেল কথাটা? ওটা ছিল TD1, এ নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের এইবার শুরু হলো মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইন। খেয়াল করো কিন্তু, এবার শুরু হলো TD2 কথা, মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইন। এইভাবে দৈর্ঘ্যের নামকরণে আমরা ক্লাসিফিকেশন করেছি। এইবার হচ্ছে রেঞ্জ, মানে কতটুকু দৈর্ঘ্য পর্যন্ত হলে আমি সেটাকে মধ্যম দৈর্ঘ্য বলব। 80 কিলোমিটারের ঊর্ধ্বে যদি লাইন হয় এবং সেটা 150 কিলোমিটার পর্যন্ত, এগুলো হচ্ছে একদম ভিজিট কোনো কথা না, আনুমানিক হিসাব নিকাশে উপস্থিতির মানদণ্ডের আলোকে এই বিষয়গুলো পাঠ্যপুস্তক বা টেকনোলজির উপস্থিতি আছে বিধায় আমি তোমাদেরকে বলছি। 80 থেকে 150 কিলোমিটার রেঞ্জ, এর ভেতরের লাইনটার নাম হবে মধ্যম দৈর্ঘ্য লাইন। বোঝা গেল কথা? এবার লাস্ট দীর্ঘ দৈর্ঘ্য 150 কিলোমিটারের ঊর্ধ্বে যদি লাইন হয়, তাহলে সেটা হবে আমাদের দীর্ঘ দৈর্ঘ্য লাইন। এখন তুমি চিন্তা করো যে ভেড়ামারা, এটা যদি প্রেরণ হয়, এটা তো উৎপাদন কেন্দ্র। এখন এই ডিস্টেন্সে কুষ্টিয়া কোন দৈর্ঘ্যের ভেতরে পড়বে? কুষ্টিয়াটা পড়বে স্বল্প, কারণ এটা কুষ্টিয়া তো ভেড়ামারা 80 কিলোমিটার রেঞ্জ না, হয়তো 50-55 যাই হোক এই ধরনের, তাহলে কুষ্টিয়া কিন্তু পড়বে স্বল্প দৈর্ঘ্য। এইবার ঝিনেদায় যদি যায়, এইবার কিন্তু মাস স্বল্প দৈর্ঘ্য হয়ে গেছে বা স্বল্প দৈর্ঘ্য বেশি, তখন কিন্তু মধ্যম দৈর্ঘ্য চলে যাবে। এবার যদি যায়নি খুলনা, তাহলে মধ্যম দৈর্ঘ্য তো বডি, তখন চলে আসবে আবার।
বোঝা গেছে কথাটা? কারণ ঝিনেদার লোক কি পাওয়ার নিচ্ছে না, কুষ্টিয়ার লোক পাওয়ার নিচ্ছে না, খুলনার লোক পাওয়ার নিচ্ছে না। যদি নেয় তাহলে পারে তাদের দৈর্ঘ্যের ক্লাসিফিকেশন হচ্ছে এক্সেন্স। বোঝা গেল কথা? তাহলে এখন আমরা আলোচনার প্রান্তিক পর্যায়ে স্টার্ট করবো হচ্ছে মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইন দিয়ে। যেহেতু মধ্যম দৈর্ঘ্য পরিবহন ফ্লাইওভারের ডিস্টেন্স 80 কিলোমিটারের বেশি, এইবার তারতম্যটা এরা তো থাকবেই। স্বল্প দৈর্ঘ্যের ক্যাপাসিটেন্সের হিসাবকে অবজ্ঞা করেছিলাম, মধ্যম দৈর্ঘ্যের হিসাবকে অবজ্ঞা করার সুযোগ নাই। এবার ওর হিসাব করতে হবে, ওর হিসাবটা এবার আমাদের আসবে, ওকে হিসাবে প্রাধান্য দিতে হবে, কারণ মান বেশি পাওয়া যাবে। এই জন্য এখন এই যে হিসাবটা করব ক্যাপাসিটেন্সের, এই হিসাব করার তিনটা ধাপ আছে, তিনটা প্রক্রিয়াতে আমরা হিসাব করতে পারি। রেজাল্ট একই আসবে, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে আমার তিন ধরনের। তাহলে বিষয়গুলো কিন্তু খুব মাথায় ভালো করে খেলাবা। মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইন চিনলাম, এখন এদের বাধার উপস্থিতিগুলো চেনা জানার জন্য তিনটা প্রক্রিয়া আমরা ব্যবহার করব। ঠিক আছে? সেই তিনটা প্রক্রিয়া কি, কিভাবে হবে ইত্যাদি সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। শুধু এইটুকু আগে মাথায় ঢুকিয়ে নাও যে ক্যাপাসিটেন্সের হিসাবটাকে করব তিনটা প্রক্রিয়া, তিন প্রকার, তিন ভাবে। বোঝা গেল? হিসাব নিকাশের জন্য যেটা আমাদের টেকনোলজি বলে যে কি হিসাব নিকাশ তোমাকে করতে হবে, ইংরেজিতে যাকে বলে ক্যালকুলেশন করা, নাম হচ্ছে কি তাহলে পরিবহন লাইন ক্যালকুলেশন। তাহলে কিন্তু হিসাব নিকাশ, হিসাব নিকাশ বলতে আমরা যেগুলো করতে দিই সেই হিসাব নিকাশ, একটার নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। দেখো এগুলো শুধু এই সাবজেক্ট বলে না, অন্যান্য সাবজেক্টের ভেতরেও এই হিসাব নিকাশের কথাগুলো কিন্তু উল্লেখ আছে। যেমন এসি মেশিন, অল্টারনেটর বড় বা ট্রান্সফরমার বড়, তার ভোল্টেজ রেগুলেশন তুমি করেছো না? অল্টারনেটর বড় বা ট্রান্সফরমার বড়, তার তুমি লাইন লস বার করেছো না? তার পরিবহন মানে পরিবহন দক্ষতা না, তার তো সেই ট্রান্সফরমারের দক্ষতা বার করেছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের টেকনোলজির ক্যালকুলেশন বলা হয়। তাহলে তারা কারা? ভোল্টেজ রেগুলেশন, লাইনের লস আর পরিবহন দক্ষতা। তার মানে আসলে দক্ষতা, লস আর ভোল্টেজ রেগুলেশনের তিনটা হিসাব নিকাশ করতে পারে। এই তিনটাকেই একত্রে বলা হয় ক্যালকুলেশন। ভোল্টেজ রেগুলেশন, লাইনের লস, পরিবহন দক্ষতা, তিনটাকে একত্রে বলবো আমি পরিবহন লাইন ক্যালকুলেশন। তাই এইগুলো করতে হলে সর্বপ্রথম যে দিক বিবেচনা সেটা হচ্ছে বাধা সম্বন্ধে জ্ঞান অর্জন, বাধার উপস্থিতি সম্বন্ধে জ্ঞান অর্জন, তারপরে হচ্ছে এরা আসবে নইলে আসবে না। বোঝা গেছে কথাটা? এইবার তাহলে এই মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইনের ক্যালকুলেশনের পূর্বে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি বললাম, এই মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইন ক্যালকুলেশনের প্রক্রিয়াগত তিনটা ভাগে আমরা ভেঙে নেব, বা তিন ভাবে করা যায়, বা এর শ্রেণীবিন্যাস তিন রকম। এইবার তারা কারা এবং কেমন সেটা একটু দেখি। আচ্ছা, তোমরা কি শেয়ার করে দিয়েছো সবগুলো কালকে দেখালাম? হ্যাঁ, করা হয়েছে। এখন অনলাইনে তোমরা নিজেরা বুঝে দেখো যে আসলে অনলাইনে কিন্তু এই সাবজেক্টের ক্লাস কার্যক্রম হবে না, যার জন্যে সবাই নিচ্ছে ওই জুম টুম হ্যান ত্যান মেথডে, কিন্তু আমি দেখছি যে এতে লাভ হবে না, এটা লোক দেখানো হয়ে যাবে। যে জিনিসটা তোমাদের সাথে নলেজের শেয়ারিংটা হচ্ছে তুমি নিজে বুঝে দেখো, আমি কথা বলছি, বোর্ড হচ্ছে আমার উপাত্ত, তুমি শুনছো এবং মাথায় খেলাচ্ছ, তাতে একটা অর্জন হচ্ছে। আর আমি শুধু এরকম দেখে 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 কি বলবো, তুমি কি বুঝবা? এটা একটা বিষয়। একটা হচ্ছে তো বুঝলাম না, তারপরে প্রতিবন্ধকতা, হুট করে কারেন্ট চলে গেল, এবার যা সেই দিনের সব শেষ। এখন যে মেথডটা আমরা ডেভেলপ করছি এতে তোমার স্থায়ী হবে, অর্থাৎ তুমি তোমার মেমোরিতে রেখে দাও, যখন খুশি তুমি তখন শুনো বা দেখো। এতে তোমার সম্পূর্ণ লাভ না হলেও অন্তত
একটা ধারণা এখানে থেকে যে ধারণাটা নিলে এই ধারণাটা তোমার কিন্তু কাজে লাগবে। তাহলে এখন আমরা আবারও আঁকাচ্ছি এই দুইটা দিক। এই দিকটা হচ্ছে আমার প্রেরণ আর এই দিকটা হচ্ছে আমার গ্রহণ। গ্রহণ বুঝতে পারছো তো সবাই? মানে পাওয়ারটা ব্যবহার করছি যারা, ব্যবহার কারা করে? যারা গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? গ্রাহক। কারা গ্রাহক? যারা এই বৈদ্যুতিক শক্তিটা ব্যবহার করছে। এই আমরা যারা আছি, এই যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু অপচয়কারী, শক্তির অপচয় ঘটাচ্ছে না আমরা, কিন্তু আমরা অপচয়কারী হচ্ছে না এই কারণে যে আমি তো খেসারত দিচ্ছি, বিল দিয়ে দিচ্ছি যে না আমি অপচয় করছি, আমি কিন্তু আবার মাসের শেষে যে তোমাকে একটা টাকা দিতে হবে, তাই আসলে অপচয়কারী হচ্ছে। এখন ডিস্টেন্স কতটুকু হবে? 80 কিলোমিটার মধ্যে ধরলাম আমি, 150 কিলোমিটার রেঞ্জের যে কোনো ডিস্টেন্স সর্বোচ্চটাই ধরলাম। বোঝা গেল ডিস্টেন্স কতটুকু? সর্বোচ্চটাই ধরেছি 150 কিলোমিটার। যদি 110 কিলোমিটার হয় তাও এটা, যদি 100 কিলোমিটার হয় তাও এটা, যদি 90 কিলোমিটার হয় তাও এটা, যদি 80 কিলোমিটার হয় তাও এটা, 75 কিলোমিটার হলে আর এটা। বোঝা গেল কথা? এইবার তুমি দুইটা লাইন নিলে, এই একটা লাইন আর একটা নিউট্রাল বোঝার জন্য লোড পরিচালনার ক্ষেত্রে, মানে যাওয়া আর ফিরে আসা। এইবার এই লাইনে দিয়ে দাও, কি দিবা? রেজিস্ট্যান্স দিলাম। আর একটা কি দেবো? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এটা কেমন থাকবে? এই যে সিরিজে। এইবার অ্যাটেনশন, ক্যাপাসিটেন্সের হিসাব করার জন্য ক্যাপাসিটেন্সের উপস্থিতি কিভাবে দেখাবো, এই জায়গাটা এবার শিখতে হবে। এই ক্যাপাসিটেন্সের উপস্থিতি দেখানোর জন্য আমরা তিনটা প্রক্রিয়া এটাকে বেছে নিয়েছি। ক্যাপাসিটেন্সের মোট মানের উপস্থিতি দেখানো, হিসাব করার জন্য তিনটা ভাবধারা, তিনটা প্রকার আমরা করেছি। তারা কারা, তারা কি, তারা কেমন, তারা কিভাবে, তাদের হিসাব নিকাশও কিন্তু সেইভাবেই হবে, কিন্তু রেজাল্ট সব এক। হলো? এইবার খুব খেয়াল করো, সারা লাইনে যত ক্যাপাসিটেন্স হয়েছে 150 কিলোমিটার রেঞ্জে, সবগুলো ক্যাপাসিটেন্সের মোট মান এই জায়গায় দেবো। আগে কথাগুলো ক্লিয়ার করে নাও। এই ক্যাপাসিটেন্সটা মানে কি? ওই দৈর্ঘ্যের ক্যাপাসিটেন্সের মোট মান। মোট মান কোথায় দিলাম? এখানে। এটা কিন্তু একটা পদ্ধতি, এটা একটা প্রক্রিয়া, এটা একটা হিসাব নিকাশের দিক। যদি সব মোট মান আমি এইভাবে নিই, তাহলে এইভাবে বলতে কি বোঝায়? গ্রহণ প্রান্তের দিকে, গ্রহণ প্রান্তের দিকে। একে টেকনোলজি যেভাবে বইয়ের ভেতরে এটাকে আখ্যায়িত করেছে যে বিষয়বস্তু দিয়ে, তার নাম হচ্ছে লোড প্রান্তে। ক্যাপাসিটেন্সের হিসাবটা কোথায়? লোড প্রান্ত। এইবার এর আরো একটু আধুনিক নাম দিয়েছে, বলছে লোড প্রান্তে না, প্রান্তিক। প্রান্তিক কথা মনে বুঝতে পারছো না? প্রান্ত কয়টা? দুইটা, আমাদের একটা প্রেরণ, একটা গ্রহণ। তো লোড প্রান্তে বা এইভাবে এর নামই কিন্তু প্রান্তিক। ঠিক আছে? আমরা এটাও কিন্তু প্রান্তিক, কিন্তু এখানে না, এখানেও আছে, সেটা একটু পরে আসবে। প্রান্তিক বা লোড প্রান্তে বা শেষ প্রান্তে এই ক্যাপাসিটেন্সের উপস্থিতি হিসাব করা, এটা কিন্তু একটা পদ্ধতি। নাম যাহাই হোক, ক্যাপাসিটেন্সটা কোথায় রাখতে হবে? লোড প্রান্তে, শেষ প্রান্তে। এর নাম হচ্ছে প্রান্তিক। এই অবস্থান অনুযায়ী এই মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইনের এই অবস্থায় এর নামটা হলো, যেটা বইতে পড়লে তুমি পাবে, প্রান্তিক ক্যাপাসিট্যান্স পদ্ধতি।
এখন নামকরণ বিষয়বস্তু যাই হোক আমি বুঝলাম কিনা যে প্রান্তিক ক্যাপাসিটেন্স পদ্ধতি এটা থেকে কি ধারণা দিল না সমস্ত ক্যাপাসিটেন্সের হিসাবটা করতে হবে কোথায় লোড প্রান্তে তাহলে আমি এর নামটা বলবো প্রান্তিক ক্যাপাসিটেন্স পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা মধ্যন্তর পরিবহন লাইন ক্যালকুলেশনের জন্য ঠিক আছে ক্যাপাসিটেন্সের তো হিসাব নিতে হবে সেই ক্যাপাসিটেন্সের হিসাবটা আমি যদি লোড প্রান্তে রেখে করি তাহলে তার নামকরণ হয়ে যাবে প্রান্তিক ক্যাপাসিটেন্স পদ্ধতি বোঝা গেল কথা এইবার দরকার তো এইগুলো একটু মুছে দিই এইগুলো তো লাগছে না দেখো বৈশিষ্ট্যগত পরিবর্তনটা দেখলে মনের ভেতরে আগে দাগ কাটবে এখানে কি হলো ক্যাপাসিটেন্সের হিসাবটা মধ্যে ঠিক মাঝামাঝি পর্যায়ে কিন্তু আমি দেখেছি কতটা তাই কিনা ক্যাপাসিটেন্সের হিসাবটা আগেরটা করলাম কি শেষ প্রান্তে বা লোড প্রান্তে এখন কোথায় করলাম মধ্যবর্তী অবস্থানের মাঝখানে এই ধরনের হিসাব নিকাশ এই ধরনের অবস্থা এই ধরনের বিষয়বস্তু এই এত বিশ্লেষণের একটা সংক্ষেপ নামকরণ আছে সেটা হচ্ছে উপস্থিত অনুযায়ী মাঝখানে এই এর মাঝখানে কি এখানে দেখা একটা অ্যালফাবেট হয়ে গেছে কি হয়েছে বলতে হলো না টি দেখো তুমি কাল্পনিক ভাবে বিবেচনা করো এখান থেকে এটা দিয়ে এটা আমাদের অ্যালফাবেটিক্যালি তিন ন্যায় দেখতে বিধায় এর নাম হচ্ছে টি মেথড বা টি পদ্ধতি তোমরা বুঝতেই পারছো না ক্যাপাসিটেন্সের উপস্থিতি তো আমাকে হিসাব করতে হবে আমি প্রথমে একবার করলাম কোথায় এখানে এবার করছি কোথায় মাঝখানে এইগুলো পদ্ধতির কথা এইভাবে আমরা হিসাব নিকাশ করা শিখবো ঠিক আছে রেজাল্ট এখানেও যা হবে ওখানেও তাই হবে শুধু হিসাব নিকাশ করার প্রক্রিয়াটা চেঞ্জ বোঝা গেল কথা তাহলে এটা গেল 2 নম্বর এইবার 3 নম্বর করলাম আগে দেখে চিত্রের পরিবর্তনটা দেখে নিজের মনের কাছে আগে পরিবর্তন ঘটাইতে হবে এখানে যেটা পরিবর্তন হলো মোট যে ক্যাপাসিটেন্স হয়েছিল সেটা 2 প্রান্তে দিয়ে দিতে হবে কতটুকু করে দেবো একদম অর্ধেক করে অন্য কোনো ভাগে না মোট যে ক্যাপাসিটেন্সের মান পেলাম আমি ওই 150 কিলোমিটার দৈর্ঘ্যের সেই মোট মানটা অর্ধেক
দেবো লোড প্রান্তে, আর অর্ধেক দেবো হচ্ছে প্রেরণ প্রান্তে। এইভাবে যদি হিসাব করি তাহলে এটার একটা পদ্ধতি। এইবার এইটা ফিজিক্যাল স্ট্রাকচারটাকে যদি আমরা আবার ওই অ্যালফাবেটের ন্যায় চিত্রায়িত করতে চাই, তাহলে দেখো এই ধরনের হচ্ছে কিনা। এবং এইটা গ্রিক অ্যালফাবেট, দেখো তোমরাই বলে ফেলতে পারলে এটা হচ্ছে দেখতে কেমন পাই। এটা দেখতে কার মতো হচ্ছে? পাই। এগুলো হচ্ছে মনে রাখার সুবিধার্থে সংক্ষেপ নাম। বিষয়বস্তুগুলো কিন্তু আগে খেয়াল করতে হবে যে কেন বা কিভাবে সে হচ্ছে। ক্লিয়ার হয়েছে কথা? তাহলে ক্যাপাসিট্যান্সের উপস্থিতি দেখো মোট মানকে তিনটা ভাগে ভেঙে আমি এই হিসাব নিকাশগুলো করতে পারব। একটি হচ্ছে লোড প্রান্তে, একটা হচ্ছে মাঝখানে, আর একটা হচ্ছে দুই প্রান্তে। কিন্তু ক্যাপাসিট্যান্সের মান কি? তুমি যে মোট মানটা হিসাব করেছো না, মনে করো 10 তুমি পেয়েছো, তাহলে 10 কোথায় হবে? 5 5 30। তুমি মোট মান হিসাব করেছো 10 কোথায় হবে? এই যে এখানেই 10। তুমি হিসাব করেছো 10 কোথায় হবে? এখানেই হবে। আর এর ক্ষেত্রে হবে কি, ওই 10 মানটা সমান দুই ভাগে ভাগবে, দুই প্রান্তে। বোঝা গেল কথা? তাহলে মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইনের এই তিনটা চিত্র তোমাদের ছোট্ট পর্যায়ের যে কাজ, সেটা হচ্ছে তিনটা চিত্র, এর নাম হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আমাদের এই টেকনোলজির যে জ্ঞানটা আমরা এখানে অর্জন করব, এটা তোমাদের অনেক জায়গাতে রহস্য দূর হবে এবং বোঝার সহায়ক হবে। সেটা হচ্ছে টেকনোলজির খুব গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করবা, সার্কিট মানে দেখতে কেমন, ভেক্টর মানে তার জ্যামিতিক হিসাব, যেটা চোখে দেখা যায় না সেটা কেমন হয়, তারপরে তার গাণিতিক উপাত্তের আলোকে হিসাব নিকাশ করতে পারা। এই তিনটা ধাপ যদি কারো ক্লিয়ার থাকে, তার টেকনোলজির অনেক জিনিস এমনি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, নিয়মতান্ত্রিক উপায় জড়িত, জ্যামিতিক হিসাব নিকাশ অনুযায়ী জড়িত। কারণ মন গড়া কথা এখানে চলবে না। মন গড়া কি চলতে পারে? আমি না বুঝলে আবল তাবল লাইন আঁকানো ইত্যাদি। যার জন্য আমরা টেকনোলজিতে সেই নামগুলো বলে কি সার্কিট ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ক্যালকুলেশন করা, গাণিতিক হিসাব নিকাশ করা। তাহলে হিসাব নিকাশ করতে হলে তো সামনে একটা উপাত্ত থাকতে হবে। সেই উপাত্তটা হচ্ছে সার্কিট অ্যান্ড ভেক্টর। এই দুইটা যদি ক্লিয়ার হয়, তাহলে তার হিসাব নিকাশ করাটাও নিশ্চিত ক্লিয়ার হয়ে যাবে, আপত্তিকর অবস্থা দাঁড়াবে না। তোমাদের প্রতি নির্দেশনা হচ্ছে, আমি যখন একটা একটা করে দেখাবো, সেই দেখানোটা নিজে পরিপূর্ণভাবে যে না আমি প্রকৃত অর্থে বুঝেছি, গুজা মিলে মারবা না, তাহলে পরীক্ষার হলে আটকে যাবে। বা আমার যে হিসাব নিকাশের ধাপ সমূহ থাকবে, এ কোথা থেকে আসলো এইটা তুমি আর বুঝতে পারবে না। আর টেকনোলজি তো মুখস্থ করার জিনিস না, মুখস্থ একটা প্রয়োজন আছে, কিন্তু বোঝাটা বাঞ্ছনীয়। না বুঝে টেকনোলজি হয় না, না বুঝে কি হবে, জেনারেল এডুকেশন হয়ে যাবে। এই জন্য তো আমাদের এই সিস্টেম অনলাইনে বা জুমে হয় না, হবে না। জোর করে বললে তো না, এটা আসলে হবে না। এটা হতে পারে কি, ওই আরএস এর মতো কিছু ম্যানেজমেন্ট টাইপের সাবজেক্ট, যে বসে বসে থ্রোলি স্যার বলে গেল, আমি শুধু খাতাতে বা বইতে টিকমার্ক করে নিলাম, যাচ্ছে। কিন্তু এই যে এসি মেশিন, টিভি, সুইচ গিয়ার, যেগুলো বোর্ড, টিচার, স্টুডেন্ট সামনাসামনি থাকতেই হবে, না হলে নলেজ শেয়ারিং হবে না, ওটা নিয়ম পালন হবে মাত্র। আজকে যদি এখানে আমার ভরপুর ছেলে থাকতো, দেখো এই কথাগুলো তাদের কাছে এবার পড়তে যাবে, যাই বই তো অত ক্লিয়ার করা নেই কোনো জায়গায়, বইয়ের ভেতরে অনেক ভুল আছে। তুমি আগে বুঝে নাও যে টপিকসটা কি, তারপরে হচ্ছে সহায়তা দেবে হচ্ছে বই। আর তুমি যদি ডাইরেক্ট বই পড়ে জ্ঞান অর্জন করতে চাও, নো, এটা সম্ভব না। আগে তোমাকে সেই জায়গাটা ক্লিয়ার বুঝতে হবে, এরপরে তুমি বইকে ফলো করো, যে কি পুরা কিভাবে কি বলছে তার সাথে নলেজের শেয়ারিং করো।
যে আমি যা বুঝেছি, একটা জিনিস ভুল ধরতে হলেও কিন্তু নিজেকে জানতে হয়, না ভুল ধরা যায় না। তাহলে আমি যা বুঝেছি আর বই যা করেছি এটা কি গরমিল কিনা? তোমরা গতবার দেখোনি যে আমি যখন 3:1 দেখালাম, আমি বললাম যে আগে তুমি থিমটা ক্লিয়ার করে নাও, নিয়ে তুমি নিচে অঙ্ক করো, রেজাল্ট মেলানোর জন্য বড় তো তুমি বইয়ে দেখো যে ওদের সাথে আমার রেজাল্ট মিলেছে কিনা। কিন্তু ওরা যা করেছে আমাকেই তার করতে হবে, এমন কোনো গদবাদা নিয়ম আছে নাকি? না, আমার বড় বিষয়টা হচ্ছে আমি বুঝি কিনা, আমি বুঝতে পেরেছি কিনা, আমি করতে পারি কিনা। বইটা হচ্ছে সহযোগী, যে আমার কোনো আইটেম ভুল হয়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে। এইটা তো যাই হোক, মনে হয় এরপরে আরেকজনের ক্লাস আছে না, কারণ আমি এখন ধরতে গেলে অনেক সময় লাগবে। স্যারের আছে দেখো, সুইচ গিয়ার, তাহলে পরে আমি যাচ্ছি না। সুইচ গিয়ার সাবজেক্টটাও গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সার্ভিস লাইফে মানে মৌলিক জায়গায় এদের যে সমস্ত উপকরণের দিক কথাবার্তা আছে সেখানেও হিসাব নিকাশের বিষয় আছে, যার জন্য ওই সাবজেক্টটা তোমরা ইয়ে করো। তোমাদের এখন করণীয় যেটা, সেটা হচ্ছে যে এই 3টা ডায়াগ্রাম নিজে পেজে আঁকাবা, এমনি আঁকাবা, কিন্তু কেউ দেখেই ফেলে রেখে দেবে না। 2 দিন পরে এটাই কিন্তু আবার তোমার কাছে নতুন হয়ে যাবে। অবসর টাইমে কোনো জায়গায় এই যে 3টা মেথড, 3টা পদ্ধতি, একটি প্রান্তিক, একটি টি, একটি পাই, এই সার্কিট ডায়াগ্রামটাকে তুমি আঁকানো শেখো। বোঝা গেল? তো আজকে আমি এখানে শেষ করলাম, আগামী দিন আবার তোমাদের সাথে কথা হবে। আর একটু ডিস্টেন্স